মানে যাও। হ্যালো, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? হ্যালো। This ইনকাম ফ্রম এগ্রিকালচার। সেকশন 40 থেকে 44। কৃষি কৃষি হতে আয়। ধারা 40 থেকে 44। ওটা কি জয়েন করবো না? হুম, দেখেন, 2023 সালের আয়কর আইনে 30 ধারায় আয়ের যে খাতগুলার, আয়ের যে 7টা খাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার মধ্যে অন্যতম খাত হইল গিয়া কৃষি হতে আয়। ধারা 40 থেকে 44। ধারা 40 থেকে 44। ঠিক আছে। 1976 সাল জুন পর্যন্ত, 1976 সালের জুন পর্যন্ত আহ কৃষি আয়, কৃষি আয়
আয়কর ধার্যের আয়কর ধার্যের উপযোগী ছিল না। উপযোগী ছিল না। এটা ইনক্লুড করা হয় 1900 এটা ইনক্লুড করা হয় 1976 সালে। 1976 সাল থেকে এটা আয়করে অন্তর্ভুক্ত করা হয়। এটা আয়করে অন্তর্ভুক্ত করা হয়। দেন এটা কি করা হয়? আয়করে অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। 2000, দেখেন, আয়কর আইন আয়কর আইন 2023-এ, আয়কর আইন 2023-এ বলা হয়েছে, যদি করদাতার যদি করদাতার অন্য কোনো আয়ের উৎস না থাকে, তখন আয়ের 2 লক্ষ টাকা পর্যন্ত 2 লক্ষ টাকা পর্যন্ত অকর ধার্য অকর ধার্য বা করমুক্ত করমুক্ত। এতটুকু লেখা হয়েছে। হুম, এতটুকু লেখা হয়েছে। জি স্যার। ওকে। কৃষি আয়ের সংজ্ঞা। কৃষি আয়ের সংজ্ঞা। সংজ্ঞা, ঠিক আছে। হ্যাঁ, বইটা একটু খুলেন, কালাম স্যারের বইয়ের 298 পৃষ্ঠাটা খুলেন। আমি 298 থেকে বলতেছি, ঠিক আছে। দেখেন, এগ্রিকালচার শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ ভূমি বা চাষ। যার অর্থ কি? ভূমি বা চাষ। ভূমি, চাষ, ঠিক আছে। তো সাধারণত কৃষিকাজে ব্যবহৃত যে জমি সাধারণত কৃষিকাজে ব্যবহৃত যে ভূমি হতে আয়, তাকে কি বলা হয়? কৃষিখাতে আয় বলা হয়। তাই কি বলা হয়? কৃষিখাতে আয় বলা হয়, ঠিক আছে। তো আমি শর্টকাট লিখি, কৃষিকাজে ব্যবহৃত ভূমি থেকে আয়কে কৃষিখাতে আয় বলে। কৃষিখাতে আয় বলে, ঠিক আছে। এরপর দেখেন, যদি একটু ব্যাপকভাবে আমরা বলতে চাই, কৃষিখাতে আয় বলতে কৃষিখাতে আয় বলতে
ভূমি চাষ, ভূমি চাষ, বনায়ন, খামার করা, খামার করা, পশুপালন, পশুপালন, মৎস্য চাষ, মৎস্য চাষ ইত্যাদি থেকে প্রাপ্ত আয়কে কৃষি খাতে আয় বলে। কৃষি খাতে আয় বলে। ঠিক আছে। তো আরেকটা কথা আমরা বললাম একটু আগে, 2 লক্ষ টাকা পর্যন্ত কর মুক্ত। কোন সময়? যখন নাকি তার আর অন্য কোনো আর্থিক সোর্স থাকবো না, তার অন্য কোনো আর্থিক সোর্স থাকবো না উৎপাদনের জন্য। অর্থাৎ তার অন্য কোনো আর্থিক সোর্স থাকবো না, একমাত্র তার আয়ের উৎস থাকবো কৃষি। যদি এমন করদাতা হয়, তখন তার কর 2 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত। তখন তার 2 লাখ টাকা পর্যন্ত কি কর মুক্ত। ঠিক আছে। লেখো শতরুক ভাই। হ্যালো। জি স্যার, হয়েছে। ওকে। তারপরে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা লিখে রাখেন। হ্যাঁ, কৃষি খাতে আয়ের মধ্যে যদি, ঠিক আছে, কৃষি খাতে আয়ের মধ্যে যদি আপনার চা এবং চা এবং রাবার, রাবার এর বিক্রয়লব্ধ অর্থ থাকে, বিক্রয় অর্থ থাকে, তো এই অর্থের 40% কি করবো আমরা কৃষি খাতে আয় দেখাবো। 40% কি করুন কৃষি খাতে আয় দেখাতে হবে। আর বাকি যে 60% আছে, ওটা আমরা ব্যবসার খাতে আয় হিসেবে দেখাইতে হবে। ঠিক আছে। এবং আপনার, ও, আর বাকি 60% ব্যবসার খাতে আয় হিসেবে দেখাতে হবে। হুম। যতটুকু আলোচনা করতে বুঝছেন? হুম। রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে। তারপর দেখেন কৃষি খাতের আয়ের বৈশিষ্ট্য, এটা একটু পড়েন। শান্ত পড়েন, কৃষি খাতে আয়ের বৈশিষ্ট্য। স্যার, একটু পেজ নাম্বারটা আরেকবার বলুন। পেজ নাম্বার 298। কৃষি খাতে আয়ের বৈশিষ্ট্য। কৃষি আয়ের সংজ্ঞা এবং আইনের বিধান বিশ্লেষণ করলে অন্যান্য আয় থেকে কৃষি আয়ের বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যা অন্যান্য আয় থেকে কৃষি আয়কে পৃথক করে রেখেছে। নিম্নে কৃষি আয়ের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সমূহ গুলো আলোচনা করা হলো। 1, অবস্থান। কৃষি আয় বাংলাদেশে অবস্থিত কৃষি ভূমি হতে উৎপন্ন হতে হবে। দেশের বাইরের কৃষি ভূমির আয় কৃষি খাতে আয় বলে গণ্য হবে না। 2, কৃষি ভূমি হতে অর্জিত। কৃষি আয় কৃষি ভূমি হতে অর্জিত হতে হবে এবং তা মৌলিক কৃষির মাধ্যমে সম্পাদিত হতে হবে। 3, বাজারজাতকরণ।
কৃষিজাত পণ্যের বিক্রয়লব্ধ আয় বাজারজাতকরণের স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। 4, বিক্রয়। কৃষিখাতে আয় উৎপাদিত ফসল বিক্রয় করে প্রাপ্ত হতে হবে। 5, কৃষি ভূমি সংলগ্ন সংলগ্ন আয়। মৌলিক কৃষি প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত আয় ছাড়াও কৃষি ভূমি সংলগ্ন দালান কোঠা থেকে অর্জিত আয়ও কৃষি আয় বলে গণ্য হবে। 6, নগদ বা পণ্য আকারে। কৃষি আয় নগদে বা পণ্য আকারে অর্জিত হতে পারে। 7, বর্গা প্রধান থেকে। কৃষি জমি অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি প্রদানের মাধ্যমে প্রাপ্ত আয় কৃষি আয় বলে গণ্য হবে। 8, প্রত্যক্ষ আয়। কৃষি জমি আয়ের প্রত্যক্ষ উৎস হতে হবে। 9, কৃষি ও অকৃষি আয়। আংশিক কৃষি ও আংশিক অকৃষি কার্য সংশ্লিষ্ট আয় ও কার্যক্ষেত্রে কৃষি আয় বলে গণ্য হবে। 10, কৃষি যন্ত্রপাতি বিক্রয় থেকে মুনাফা। ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি বিক্রয় বা হস্তান্তরের মাধ্যমে অর্জিত মুনাফা কৃষি আয় বলে গণ্য হবে। 11, বীমার ক্ষতিপূরণ প্রাপ্তি। কৃষি যন্ত্রপাতি ধ্বংস বা নষ্ট হলে এবং তা বীমা করা থাকলে বীমা বা কোম্পানি থেকে প্রাপ্ত অর্থ সম্পত্তি হ্রাসকৃত মূল্যের অধিক হলে পার্থক্যটুকু কৃষি আয় বলে গণ্য হবে। তার 9 আর 11 নম্বর পয়েন্টটা বুঝি নেই। ওকে, একটু ওয়েট করেন, আমার হয়ে গেছে। কৃষির ক্ষতিপূরণ প্রাপ্তি। সিমলার কোনটা কোনটা প্রবলেম? সিমলার কোনটা কোনটা প্রবলেম? প্রবলেম কি আবার ঝামেলা স্যার করছে? 7 নম্বরটা আছে, আর 7 নম্বরটাই সমস্যা। আচ্ছা, খেয়াল করেন। বর্গ প্রদান করা থেকে আয়, ঠিক আছে? মনে করেন আপনার একটা কৃষি জমি আছে, আপনার একটা কি আছে, কৃষি জমি আছে, আপনি ওটা কি করেন না, ব্যবহার করেন না, ঠিক আছে? কি করলেন? সান্তারে দিয়ে দিলেন, সান্তারে দিয়ে দিলেন, বললেন তুমি এটা চাষ করো, এর পরিবর্তে তুমি আমারে কিছু ফসল দিবা, অথবা কি দিবা, টাকা দিবা ফসল বিক্রি করে। সম্পূর্ণ নয়, এটা আপনারা মিউচুয়াল আলাপ করে নেবেন। ওটা হলো বর্গা প্রদান থেকে আয়, কৃষি জমি, ঠিক আছে? ক্লিয়ার? এরপর দেখেন, হ্যাঁ, কৃষি এবং অকৃষি আয়। আংশিক কৃষি এবং আংশিক অকৃষি কার্যত সংশ্লিষ্ট আয়ও কার্যক্ষেত্রে কৃষি আয় হিসেবে গণ্য করা হইবে, ঠিক আছে? সম্পূর্ণ কৃষি কাজে ব্যবহার করতেছেন না জমিটা, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে যতটুকু কৃষি কাজে ব্যবহার করতেছেন অতটুকু কি করবেন, যে আয়টা হয়েছে ওইটা হলে গা কৃষি এবং অকৃষি কাজে আয়। মনে করেন রাষ্ট্রপতি ভবন দেখছেন বাংলাদেশের? প্রধানমন্ত্রী ভবন, রাষ্ট্রপতি ভবন। ওই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভবনে দেখবেন ওইখানে ইয়ে আছে, আপনার বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। ওইখান থেকে যে আয়টা হইতাছে মূলত পক্ষে উনি কিন্তু কৃষি ক্ষেত্র করেন না, অকৃষি অবস্থায় আছে ওই জায়গাগুলা, ঠিক আছে? তারপর ওইখান থেকে কি হইতেছে, আয় হইতেছে। ওই আয়টারে কি বলতেছে, অকৃষি আয়। তারপর দেখেন কৃষি যন্ত্রপাতি বিক্রয় থেকে আয়। আপনি কোন একটা কাজ করতেছেন, আপনি কি করতেছেন, কোন একটা কাজ করতেছেন, আহ যেই কাজে আপনি অধিক মূল্যবান যন্ত্রপাতি কি করতেছেন, ব্যবহার করতেছেন। যখন নাকি কৃষি কাজ শেষ হয়ে যাবে অথবা ওই সম্পত্তিটা বিকল হয়ে যাব, তখন ওই সম্পত্তিটা আপনি কি করতে পারেন, যদি যদি লাভে বিক্রি করেন, তখন ওই আয়টাও কি করা হইব, কৃষি খাতে আয় হিসাবে গণ্য করা হইব। তারপর দেখেন বীমার ক্ষতিপূরণ প্রাপ্তি। শস্য বীমার কথা শুনছেন? শস্য বীমা, তার শস্য নাম বীমা, শুনছি। ঠিক আছে? শস্য বীমা আমরা বাংলাদেশে চালু হয়েছে। তারপর গবাদি পশু বীমা, গবাদি পশু বীমা, ঠিক আছে? তো দেখেন আপনি কি করলেন, আপনার যে কৃষি ফসল বীমাও তো আছে, আছে মনে হয়। হ্যাঁ, আপনার যে ফসল আছে ওটা 2 বা 4 মাসের জন্য কি করলেন, বীমা করলেন। যদি বন্যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়, পোকামাকড়ের ক্ষয়ক্ষতি হয়, তখন কি করবেন, একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা পাইবেন, ঠিক আছে? তো এরকম বীমা করছেন, ওই বীমা থেকে যদি আয় হয় তো এটা কৃষিখাতে আয় হিসেবে গণ্য করা হইবে। ঠিক গবাদি পশুর ক্ষেত্রেও একই কথা। যেমন গবাদি পশু, যেমন মনে করেন আপনি গবাদি পশু, আপনি কোরবানির ঈদে 4 মাসের জন্য কি করলেন, গবাদি পশু বীমা করলেন। বললেন কোরবানির ঈদে 4 মাস আগে যদি আমার গবাদি পশুর কোনো ক্ষতি সাধন হয়, তো এটা কি করব, বীমা কোম্পানি কি করব, এটার দায় ক্ষতিপূরণ বহন দিব। করবে। এর বিনিময়ে কি দিবেন, আপনি বীমা কোম্পানিরে প্রিমিয়াম দিবেন, ঠিক আছে? প্রিমিয়াম দিবেন, ঠিক আছে? প্রিমিয়াম দিবেন, প্রিমিয়াম প্রিমিয়াম দিলেন। কি স্যার? প্রিমিয়াম হলে কি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবেন ওই ঝুঁকি বহন করার জন্য বীমা ও, কোম্পানিরে।
ঠিক আছে? যদি এরকম দেন, যদি আপনার পশু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তখন আপনার ওইখান থেকে যে টাকাটা আপনারা দিব, ওইটা হলো গিয়া বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রাপ্তি, ওটা আপনার কি হইব, কৃষি খাতে আয় হিসেবে গণ্য করা হইব, বা কৃষি খাতে আয়ের এটা একটা বৈশিষ্ট্য। তো আমি কৃষি খাতে আয়ের বৈশিষ্ট্যগুলো বুঝাতে পারছি। আর বুঝছি। ওকে। আমি কিন্তু আপনার প্রত্যেক চ্যাপ্টারের থিওরি গুলা সব আলোচনা করে, থিওরি গুলো কিন্তু পুরো ফেলায় না, আপনার রাইখা দিয়ে না কিন্তু, রাখলে কিন্তু পরীক্ষার আগে পুরা বাজে অবস্থা হয়ে যাবে। যতটুকু আলোচনা করুন অতটুকু আপনারা পড়া নোট আকারে করে ফেলাইবেন। আমি তো সামারি করার চেষ্টা করতেছি, তারপর আপনারা কি করবেন, আপনাদের নিজেদের মতো নোট করে ফেলাইবেন, এটা রাইখা দিয়েন না আবার। দেখেন, কৃষি আয়ের শ্রেণী বিভাগ, কৃষি আয়ের শ্রেণী বিভাগ। দেখেন, কৃষি আয়ে কয়েক ভাগে ভাগ করছে। এর মধ্যে 1 নম্বর ভাগ হলো আংশিক কৃষি আয়। আংশিক কৃষি আয় আর কি, যে আয়টা আপনার পুরোপুরি কৃষি আয় না, তাই কি বলা হয়, আংশিক কৃষি আয়। যেমন আপনার রাবার বাগান, রাবার বাগান, রাবার বাগান থেকে যদি কোনো কৃষি আয়, কোনো আয় হয়ে থাকে, এটার 60% কি করবেন আপনি, কৃষি আয় দেখাবেন, এবং বাকি 40% এটা কি করবেন আপনি, অকৃষি আয়, অকৃষি বা ব্যবসায় খাতে আয়, যেটা নাকি আমরা এর পরবর্তী চ্যাপ্টার আলোচনা করুন, ঠিক আছে? ব্যবসা বা কৃষি খাতের আয়। মনে করেন আপনার রাবার বাগান থেকে 1 লাখ টাকা কি হয়েছে, আপনার প্রফিট হয়েছে। কত? 1 লাখ টাকা প্রফিট হয়েছে। ওই 1 লাখ টাকার প্রফিট কৃষি খাতে আপনার 60,000 টাকা দেখাইতে পারবেন, এবং বাকি 40%, 40,000 টাকা এটা দেখাবেন ব্যবসা বা পেশা খাতে আয়। এই আয়টা কি হয়ে যাবে, 2 ভাগে ভাগ করা যাবে। এইটা হলো কৃষি খাতে, রাবার বাগানের ক্ষেত্রে আংশিক কৃষি, আংশিক ব্যবসায়ী, ঠিক আছে? আবার দেখেন, আরেকটা বলছে চা বাগান, চা বাগান, চা বাগানও সেম বলতেছে 60% কৃষি, আর কি বলতেছে, বাকি 40% ব্যবসায়ী খাত, ব্যবসায়ী খাত, ঠিক আছে? তারপর দেখেন, তামাক শিল্প, তামাক তো বুঝেন, তামাক বুঝেন না? জি স্যার, বুঝি। আচ্ছা, তামাক শিল্পের ক্ষেত্রে এই যে আপনার, পানের সাথে যে জর্দা খায় পরে। না না না, ওইটা না। ওইটার আবার 2টা ক্লাসিফিকেশন করছে, ঠিক আছে? একটা হলো জর্দা, আর একটা হলো সিগারেট। সিগারেটটারও তামাক বলে, ঠিক আছে? তো দেখেন, তামাকের বাজার মূল্য সমান কৃষিখাতের আয় ধরবেন, এবং যদি আপনার ওই তামাক দিয়ে আপনার সিগারেট বানান, তো সিগারেট এবং তামাকের বাজার মূল্য পার্থক্য কি করবেন, আহ ব্যবসা বা খাতে আয় হিসাবে দেখাবেন। আমি বুঝতে পারছি? শর্ট লিখি আমি, হ্যাঁ। তামাকের বাজার মূল্য, তামাকের বাজার মূল্য, বাজার মূল্য আপনি কৃষিখাতে আয় দেখাবেন। আর ওই তামাক দিয়ে যদি আপনি সিগারেট বানান, তো সিগারেট আর তামাকের পার্থক্য, মূল্যের পার্থক্য, সিগারেট ও তামাকের বাজার মূল্যের পার্থক্য, বাজার মূল্যের পার্থক্য দেখাবেন আপনি কি হিসাবে, ব্যবসা বা পেশা খাতে আয় হিসেবে, ঠিক আছে? এরকম ইক্ষু চিনি শিল্পের আয়, চিনি শিল্পের আয়, তা আমরা জানি চিনি উৎপাদন করা হয় ইক্ষু বা আখ দিয়া। ইক্ষুর বাজার মূল্য,
ইক্ষুর বাজার মূল্য। আর ওইখানে কি দেখাইবেন? ইক্ষুর, চিনির ও ইক্ষুর ইক্ষুর বাজার মূল্যের পার্থক্য, মূল্যের পার্থক্য। হুম, এতটুকু বুঝছেন? অকৃষি কৃষি আয়, সরি আংশিক কৃষি আয়। হুম, 2 নম্বর দেখেন, 2 নম্বর পয়েন্ট বলতেছে আমার আংশিক কৃষি আয়ের মধ্যে সম্পূর্ণ কৃষি আয়, সম্পূর্ণ কৃষি আয় 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? তো 2 নম্বর পয়েন্টটা পড়তেছে, খেয়াল করেন। আয়কর আইনের নিম্নোক্ত সম্পূর্ণ কৃষি আয় বলে গণনা করা হবে বাংলাদেশে অবস্থিত কৃষিকাজে ব্যবহৃত ভূমি থেকে প্রাপ্ত কৃষি আয়। প্রথম কি? বাংলাদেশে ব্যবহৃত, বাংলাদেশে ব্যবহৃত, ব্যবহৃত ভূমি থেকে আয়, ভূমি থেকে আয়, ভূমি থেকে আয় কৃষি আয় হিসেবে কি করবেন আপনি বিবেচনা করবেন। তারপর দেখেন, কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস বা নষ্ট হলে তা বীমা করা থাকলে বীমা কোম্পানি হতে প্রাপ্ত ক্ষতিপূরণ অর্থ যন্ত্রপাতির হ্রাসকৃত মূল্যের অধিক হলে অতিরিক্ত অর্থ কৃষিখাতে আয় হিসেবে গণ্য করা হইবে। আমরা শর্ট লিখতে পারি, বীমা কোম্পানির নিকট থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ, বীমা কোম্পানির নিকট থেকে, বীমা কোম্পানির নিকট প্রাপ্ত ক্ষতিপূরণ, পূরণ আপনি কি করবেন? সম্পূর্ণ কৃষিখাতে আয় হিসেবে আপনি দেখাবেন। তারপরে দেখেন, লাস্টে বলতেছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ। আচ্ছা, শর্টকাট লিখে দেই, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতির মুনাফা, যন্ত্রপাতির মুনাফা আমরা কি করব? কৃষিকাজের আয় হিসেবে কি করুন দেখো। আমাদের লাস্ট 3 নম্বর পয়েন্ট হইতাছে অন্যান্য কৃষি আয়, অন্যান্য কৃষি আয়, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টগুলো সিমলা পড়েন। অন্যান্য কৃষি আয় কি কি? হ্যালো, জি স্যার। জি স্যার, ক হ্যাঁ নাম্বার পড়েন। হুম, হলো ফুল ও ফলের চাষ, নার্সারি, ঘাস বা চারণভূমি থেকে আয়। আচ্ছা থামেন একটু, হ্যাঁ খ, একটু থামেন। দেখেন, ফুল ও ফলের চাষ তো বুঝলাম, নার্সারি বুঝলাম যেখানে আপনার গাছের চারা বানায়, ঠিক আছে? ঘাস ও চারণ ভূমি থেকে আয়, এটা বুঝছেন? না স্যার। আচ্ছা, উম মূলত পক্ষে চারণ ভূমিগুলো আমাদের গ্রাম সাইডে আছে, যেগুলো চর এলাকা, ঠিক আছে? বরিশাল, আপনার এই যে খুলনা, ওই সাইডে আপনার চর এলাকা আছে, ওইখানে খালি ঘাস আর ঘাস হয়, ঠিক আছে? ওই চারণ ভূমি যদি আপনি কি করে ভাড়া দেন, ঠিক আছে, ওইখান থেকে যদি আয় হয়, ওই আয়ও কৃষিখাতে আয় হিসেবে আপনার কি হবে গণ্য করা হইব, ঠিক আছে? যেমন আপনি ফসল করছেন, ফসল করার পর অটোমেটিকলি ওইখানে কি হয়েছে? ঘাস হয়ে গেছে গা, ঠিক আছে? আপনার বিশাল মাঠ, তো এই মাঠের মধ্যে আপনি এমনি এমনি কেউ গরু খাইতে দিবেন না, ঠিক আছে? কেউ গরুর ওখানে খাইতে দিলেন, খাওয়ার ফলে ওইখান থেকে আপনার যদি কোনো টাকা পয়সা দেয়, তো ওইটা আপনার কি হইবে? কৃষিখাতের আয় হিসাবে গণ্য করা হইবে, ঠিক আছে? তারপর পড়েন 2 নম্বর পয়েন্ট খ। তারপর খ নাম্বার হলো আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, সুপারি, নারিকেল, ঔষধি গাছ, মাছ ইত্যাদি চাষাবাদ থেকে আয়। হুম, তারপর গ নাম্বার কৃষিকাজের মাধ্যমে মাটি হতে উৎপন্ন ভোগ্য দ্রব্যাদি যা যা হতে পুষ্টিকর খাদ্য তৈরি হয় তা থেকে আয়। গহ, কৃষি জমি ইজারা প্রদানের মাধ্যমে প্রাপ্ত আয়। হুম, এটা ক্লিয়ার। কৃষি, বুঝি নাই। আচ্ছা, কৃষি জমি ইজারা থেকে প্রাপ্ত আয়, এটি হলো বর্গার মতো, ঠিক আছে? আপনার একটা জমি আছে, কি করলেন আপনি? নিজে ব্যবহার করলেন না, বলে দিলেন তুমি 10 বছর ব্যবহার করো। তুমি কি করবা? 10 বছর ব্যবহার করবা। এই 10 বছর ব্যবহার করে তুমি আমার 5 লাখ টাকা দিবা, ঠিক আছে? 5 লক্ষ কি করবো টাকা দিবা, ঠিক আছে? এই 10 বছর ব্যবহার করে যে 5 লাখ টাকা দিব, প্রত্যেক বছর যে আপনার 50,000 টাকা করে আপনার এভারেজ যাইতেছে, এইটা হইলে আপনার কি? প্রত্যেক বছর কৃষি থেকে আয়। বুঝতে পারছি? ভাই বুঝতে পারছি? হ্যালো?
তো কৃষি আর শ্রেণী বিভাগ আমি বুঝাইতে পারছি। জি স্যার। ওকে, এখন আপনারা যেটা করবেন, আমাদের 30 মিনিট টাইম হয়ে গেছে গা, আমরা আবার 10 মিনিট পর আবার জয়েন করুন, ঠিক আছে? যতটুকু আলোচনা করলাম অতটুকু পড়ে ফেলাম, 10-15 মিনিট একটু রিভিউ করে না। আমি 10 মিনিটের পর আবার আইতাছি, 9টা 7 বাজে। আমরা 9টা 7 10 আমরা 18-র পরে জয়েন, ঠিক আছে?